আজকের ক্লাসে আলোচনা করব ক্লাস 9 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর লাইফ সায়েন্সের সেকেন্ড সামেটিভের যে স্কুলগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে 1 নম্বর স্কুলের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 341 এবং 342। আগের ভিডিওগুলোতে ক্লাস 10 এর প্রশ্নবিচিত্রা 2026 এর সেকেন্ড সামেটিভের লাইফ সায়েন্সের সমস্ত স্কুলের প্রশ্নগুলো আলোচনা করেছি। এছাড়াও ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সামেটিভের বিজ্ঞানের 1 নম্বর মডেলের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করেছি। তোমরা তা দেখতে চাইলে এই ভিডিওর প্লেলিস্টে আমি সেগুলো দিয়ে দেবো, দেখে নিতে পারো। তো এখন মূল বিষয়টি আলোচনা করব। 1 নম্বর স্কুল রয়েছে বালুরঘাট হাই স্কুল। বিভাগ ক এর 1 দাগের 1 নম্বর প্রশ্ন রয়েছে মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো। এখানে উত্তরটা হয়ে যাবে অপশন বি 4টি। 2 নম্বর মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো, সঠিক উত্তর অপশন ডি সেলুলোজ। 3 নম্বর রয়েছে দেখো এ বি রক্ত গ্রুপে। এখানে দেখো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি এ ও বি অ্যান্টিজেন থাকলেও কোনো প্রকার অ্যান্টিবডি উপস্থিত থাকে না। তাই কি বলা হয়, এ বি গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলা হয়, কারণ এদের কি কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না। তাই 4 নম্বর দেখো মানব দেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়, এর উত্তরটা হয়ে যাবে অপশন সি যকৃতে। 5 নম্বর যে বিশেষ সংযোগী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি হলো, উত্তর অপশন ডি এভি নোট। কারণ যখন এসএ নোট অর্থাৎ হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার বলা হয় এসএ নোটকে, এই এসএ নোট তার কার্যকারিতা হারিয়ে ফেললে বা কার্যকারিতা যখন হারিয়ে যায় এসএ নোটের, তখন এভি নোট এসএ নোটের কাজটা করে। নেক্সট রয়েছে বিভাগ খ। 2 দাগের 1 নম্বর প্রশ্ন সাইনোভিয়াল তরলের একটি কাজ লেখো। এখানে অ্যান্সারটা হয়ে যাবে সাইনোভিয়াল তরল দুটি অস্থির বিচলনের সময় অস্থি প্রান্তদ্বয়কে আঘাত ও ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করে। 2 নম্বর বিসদৃশ শব্দটি বেছে লেখো। তরুক্ষীর, রজন, কুইনাইন এবং গঁত। এখানে দেখো সঠিক উত্তরটা হয়ে যাবে কুইনাইন, কারণ এটি শুধুমাত্র নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, আর বাকি যে 3টি তরুক্ষীর, রজন, গঁত এগুলি সবই হলো উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। 3 নম্বর একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম তঞ্চন রোধক পদার্থের নাম লেখো। এখানে দেখো উত্তরটা হবে প্রাকৃতিক তঞ্চন রোধক পদার্থের নাম হলো হেপারিন, আর কৃত্রিম তঞ্চন রোধক পদার্থ হলো সোডিয়াম সাইট্রেট। 3 দাগে রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন দেখো লালারসে ড্যাশ উৎসেচক উপস্থিত থাকে। দেখো এখানে উত্তরটা হবে টায়ালিন। এছাড়াও লালারসের লাইসোজাইম উৎসেচকও থাকে। তোমরা টায়ালিন লিখলেও নম্বর পাবে আর লাইসোজাইম লিখলেও হবে, যে কোনো একটা লিখলেই হবে, যেহেতু একটা বলেছে, আর 2টো বললে তখন 2টো লিখতে। 2 নম্বর দেখো মানুষের একটি শ্বাসপেশির নাম হলো ড্যাশ। এর উত্তরটা হবে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এছাড়াও রয়েছে পঞ্জর পেশি বা ইন্টারকস্টাল পেশি, সেটাও যদি লেখো তাও হবে। 3 নম্বর সালোক সংশ্লেষে প্রথম উৎপাদিত জৈব যৌগটি হলো ড্যাশ। অ্যান্সার হবে PGA, যার পুরো নাম ফসফোগ্লিসারিক অ্যাসিড। 4 নম্বর দেখো 4 দাগে রয়েছে দেখো সত্য মিথ্যা নিরূপণের 1 নম্বর প্রশ্ন রয়েছে আরশোলার রেচনাঙ্গ হলো ম্যালপিজিয়ান কণিকা। এই বাক্যটি মিথ্যা, কারণ আরশোলার রেচনাঙ্গের নাম হলো ম্যালপিজিয়ান নালিকা, কণিকা নয়। 2 নম্বর ADH হরমোনের প্রভাবে বৃক্ক নালিকায় জলের পুনঃশোষণ ঘটে। এই বাক্যটি সম্পূর্ণ সত্য। 3 নম্বর রয়েছে দেখো রক্তে অবস্থিত একটি নন প্রোটিন নাইট্রোজেন ঘটিত জৈব পদার্থের নাম হলো ফাইব্রিনোজেন। এই বাক্যটি মিথ্যা, কারণ ফাইব্রিনোজেন হলো রক্তে অবস্থিত একটি প্রোটিন। নেক্সট রয়েছে 5 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা। বাম স্তম্ভে দেখো 1 রয়েছে দ্বিপত্র কপাটিকা, এর সাথে মিল আছে ডান স্তম্ভের অপশন সি বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগ স্থল। 2 রয়েছে ক্রেবস চক্র, এর সাথে মিল আছে ডান স্তম্ভের অপশন ডি TCA চক্র। 3 নম্বর পরজীবী উদ্ভিদ, অর্থাৎ পরের উপর নির্ভর করে যে বেঁচে থাকে বা জীবিকা নির্বাহ করে। দেখো এর সাথে মিল রয়েছে ডান স্তম্ভের অপশন ই স্বর্ণলতা।
4 রয়েছে দেখো কোহল সন্ধান, এর সাথে মিল আছে ডান স্তম্ভের অপশন এ ইথাইল অ্যালকোহল। তাহলে এখানে শুধুমাত্র দেখো ল্যাকটিক অ্যাসিড, এটাই বাদ গেল। এরপর রয়েছে বিভাগ গ। বিভাগ গ এর 6-1 রয়েছে দেখো প্রাণীদেহে রেচনের প্রয়োজনীয়তা লেখো। উত্তরটা লেখার সময় তোমরা প্রথমে খাতার ওপরে লিখে নেবে প্রাণীদেহে রেচনের প্রয়োজনীয়তা, লিখে আন্ডারলাইন করবে, তারপর 2টো পয়েন্ট করবে, পয়েন্ট করে লিখবে। 1 নম্বর পয়েন্টে লিখবে বিপাক ক্রিয়ায় উৎপন্ন দূষিত পদার্থগুলিকে দেহ থেকে নির্গত করে দেহকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য প্রাণীদেহে রেচন প্রয়োজন। এটা 1 নম্বর পয়েন্টে লিখবে। আর 2 নম্বর পয়েন্টে লিখবে জীবদেহ থেকে অতিরিক্ত জল নির্গমনের মাধ্যমে দেহে জল সাম্য বজায় রাখার জন্য প্রাণীদেহে রেচন অবশ্যই প্রয়োজন। নেক্সট প্রশ্ন রয়েছে 2 নম্বর, সন্ধান প্রক্রিয়ার 2টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। দেখো সন্ধানের অর্থনৈতিক গুরুত্বর অ্যান্সারটা দেখে নাও। অর্থনৈতিক দিক থেকে সন্ধান প্রক্রিয়ার ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। 1 নম্বর দেখো অ্যালকোহল বা সুরা প্রস্তুতিতে, 2 নম্বর গবেষণাগারে এবং চিকিৎসা বিজ্ঞানে বহুল ব্যবহৃত ইথাইল অ্যালকোহল উৎপাদনে, 3 নম্বর দিয়েছে দেখো দই, ভিনিগার ইত্যাদি প্রস্তুতিতে, 4 নম্বর পাউরুটি ও বিস্কুট কারখানায়, 5 নম্বর দিয়েছে দেখো নানাবিধ খাদ্য সামগ্রী ও রাসায়নিক শিল্পজাত দ্রব্য প্রস্তুতিতে। দেখো এখানে অনেকগুলো পয়েন্ট করে দেওয়া রয়েছে, যেহেতু 2 নম্বর বলেছে তোমরা সবসময় যত নম্বরে দেবে একটা বেশি লেখার চেষ্টা করবে। তাহলে তোমরা 3টে পয়েন্ট লিখবে, এই প্রথম 3টে লিখে দেবে, 1, 2, 3। এছাড়াও তোমরা যদি বাকি যে 2টো আছে যেখান থেকে মোট 5টা দেওয়া রয়েছে, এখানে 5টার মধ্যে যে কোনো 3টে তোমরা লিখে নেবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 3-এর দাগে রেসারপিনের উৎস ও একটি অর্থনৈতিক ব্যবহার লেখো। এর অ্যান্সারটা দেখো, রেসারপিনের উৎস হলো সর্পগন্ধা গাছের মূল, অর্থাৎ সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিনটা পাওয়া যায়। আর এর অর্থনৈতিক গুরুত্ব হলো বা অর্থনৈতিক ব্যবহার হলো উচ্চ রক্তচাপ হ্রাসের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। হ্রাসের বানানটা যদি খুব কঠিন মনে হয় তাহলে তোমরা লিখতে পারো এইভাবে যে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট 4 নম্বর, বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, উক্তিটির যথার্থতা লেখো। অ্যান্সারটা হবে বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে ব্যাখ্যা করেছেন। কারণ 1 নম্বর দেখো বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে প্রয়োজনাতিরিক্ত জল বাষ্পাকারে বাইরে নির্গত হয়। গ্রীষ্মকালে বেশি গরমে দুপুরবেলা অতিরিক্ত জল বেরিয়ে গেলে বিরুৎ জাতীয় উদ্ভিদ রস শিথিল হয়ে পড়ে এবং গাছ নেতিয়ে পড়ে, এর ফলে গাছের মৃত্যু ঘটে। 2 নম্বর পয়েন্ট লিখবে অতিরিক্ত বাষ্পমোচনের ফলে কোষ রসের ঘনত্ব বেড়ে যায়, ফলে সালোক সংশ্লেষ ব্যাহত হয়, যা উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। 3 নম্বর পয়েন্ট রয়েছে দেখো বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ শীতল হয় ও রসের উৎস্রোত ঘটে এবং জল ও খনিজ লবণের পরিবহন প্রভৃতি প্রয়োজনীয় কাজগুলি সম্পন্ন হলেও অতিরিক্ত বাষ্পমোচন উদ্ভিদ দেহে সমস্যা তৈরি করে বলেই বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে গণ্য করা হয়। এই পর্যন্ত লিখবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, বিভিন্ন শ্বেত রক্তকণিকার কাজগুলি উল্লেখ করো। অ্যান্সার হয়ে যাবে শ্বেত রক্তকণিকা 5 প্রকার। 1 নম্বর নিউট্রোফিল, 2 নম্বর বেসোফিল, 3 নম্বর ইউসিনোফিল, 4 নম্বর মনোসাইট এবং 5 নম্বর রয়েছে লিম্ফোসাইট। এদের নাম বলে দিলাম, এবার এদের কাজগুলো বলছি দেখো। নিউট্রোফিলের কাজ হলো আগ্রাসন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করা। বেসোফিলের কাজ হলো হেপারিন নিঃসরণ করে রক্তবাহী রক্ততঞ্চন প্রতিরোধ করা। করে রয়েছে তোমরা করা লিখবে। আর 3 নম্বর রয়েছে দেখো ইউসিনোফিল, এর কাজ হলো হিস্টামিন শোষণ করে অ্যালার্জি প্রতিরোধ করা। আর মনোসাইটের কাজ কি না আগ্রাসন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করা। এই মনোসাইট আর নিউট্রোফিলের দুজনের কাজ দেখো একই হয়ে যাচ্ছে। আর 5 নম্বর রয়েছে লিম্ফোসাইট, এর কাজ হলো অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করা। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটা হবে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলার কারণ 1 নম্বর কারণ রয়েছে সালোক সংশ্লেষে CO2 জলের সঙ্গে বিক্রিয়া করে গ্লুকোজ যার সংকেত C6H12O6 উৎপন্ন করে। এক্ষেত্রে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয় অর্থাৎ বিজারণ ঘটে। সুতরাং সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। 2 নম্বর পয়েন্টে রয়েছে দেখো অন্যদিকে এই পদ্ধতিতে জল যার সংকেত H2O
জল থেকে মুক্ত অক্সিজেন উৎপন্ন হয়, অর্থাৎ হাইড্রোজেন অপসারিত হয়, সুতরাং সালোক সংশ্লেষে জল জারিত হয়। দেখো সংকেতটা দিয়েছে, বিক্রিয়াটা এখানে দিয়েছে সমীকরণ, সালোক সংশ্লেষ সমীকরণ রয়েছে। দেখো 6CO2 + 12H2O সূর্যালোক বাই ক্লোরোফিল থেকে হয়েছে গ্লুকোজ C6H12O6 + 6H2O 6 অণু জল আর 6O2 6 অণু অক্সিজেন। দেখো কার্বন ডাই অক্সাইড থেকে দেখো গ্লুকোজ হয়েছে, বিজারণ হয়েছে, এখানে কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়েছে। আর জল দেখো 12 অণু জল ছিল, H2O জল, জল থেকে কি হয়েছে অক্সিজেন উৎপন্ন হয়েছে, অর্থাৎ এখানে জল জারিত হয়েছে। তোমরা এই দুটো পয়েন্ট লিখবে আর অবশ্যই এই সমীকরণটা লিখবে, লিখে কোনটা জারণ আর কোনটা বিজারণ সেটাও অবশ্যই দেখিয়ে দেবে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, ধমনী ও শিরার মধ্যে একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। ধমনী ও শিরার একটি গঠনগত আর একটি কার্যগত পার্থক্য তোমাদের লিখতে হবে। দেখো গঠনগত পার্থক্য অনেক রয়েছে, তার মধ্যে যে কোনো একটা তোমরা লিখবে। তাহলে প্রথমেরটা আমি বলবো লিখতে, যে প্রাচীর, বিষয়টা হলো প্রাচীর, যে ধমনীর প্রাচীর স্থূল অর্থাৎ মোটা, পেশিবহুল ও স্থিতিস্থাপক। অপরপক্ষে দেখো শিরার প্রাচীর অল্প পেশিবহুল ও অস্থিতিস্থাপক। এছাড়াও দেখো উৎপত্তি স্থল, এ বিষয়টাও তোমরা লিখতে পারো, এটাও ইম্পর্টেন্ট, যে ধমনীর উৎপত্তি স্থল হলো হৃৎপিণ্ড আর শিরার উৎপত্তি স্থল হলো রক্ত জালক। এরপর দেখো এটা তো হলো গঠনগত পার্থক্য, এরপর আমরা আসবো যেটাতে, সেটা হলো কার্যগত পার্থক্য, অর্থাৎ কাজের দিক থেকে ধমনী ও শিরার কি পার্থক্য রয়েছে। দেখো কার্যগত দিক থেকে পার্থক্য হলো ধমনীর মাধ্যমে অধিক O2 যুক্ত অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্ত বাহিত হয়, ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী, এটা তোমরা অবশ্যই লিখবে। কারণ দেখো সাধারণত ধমনীগুলো কি বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী অর্থাৎ ফুসফুসীয় ধমনী কিন্তু O2 যুক্ত রক্ত পরিবহন করে না, ফুসফুসীয় ধমনী CO2 যুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত পরিবহন করে। অপরপক্ষে শিরার কাজ হলো শিরার মাধ্যমে অধিক CO2 যুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত পরিবাহিত হয়, ব্যতিক্রম ফুসফুসীয় শিরা। কারণ দেখো ফুসফুসীয় শিরা শুধুমাত্র বিশুদ্ধ রক্ত অর্থাৎ O2 যুক্ত রক্ত পরিবহন করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট পার্টে আমি তোমাদের লাইফ সায়েন্সের বাকি যে স্কুলগুলো রয়েছে সেগুলোর উত্তর আলোচনা করব।